বাড়িতে এসে লাবণ্য বেশ অবাক হয়। সে ফিরে আসলেও নিবিড় আসেনি। তাহলে কি রাগ করে অন্য কোথাও গেলেন তিনি? লাবণ্য একটা তাচ্ছিল্যের হাসি হাসে। বাস্তবই তো নিবিড়কে বলেছিল, আর তাই তো হলো। নিবিড় তো পারলেই লাবণ্যকে বলতে পারতো সব ভুলে যাও, সান্ত্বনাটুকু তো দিতে পারতো নিবিড় লাবণ্যকে। যেহেতু নিবিড় বলেছে সম্পর্কটাকে নতুনভাবে শুরু করবে, তাহলে কোথায় নিবিড় কিভাবে পারলো ওকে একা ফেলে চলে যেতে? আসলে কি ওর কথার কোনো ভুল ছিল? নিবিড় চাইলেই তো ওর অভিমান করাটা নিজের ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিতে পারত। ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের মনের কথাগুলো ভাবতে থাকে লাবণ্য। চোখের পানি মুছে বিছানায় এক কোণে গিয়ে গুটিয়ে বসে থাকে লাবণ্য। বিয়ের পর বাকি মেয়েদের মতো নতুন জীবন তার নয়। কেমন আছো একটা ছাপোষা ঝাপসা বাবা মার সাথে বিচ্ছেদ, এটাই কি তার কারণ? কিন্তু না, লাবণ্য তো এসব ভাববে না। কি হবে এইসব ভাবনা চিন্তা করে? কঠিন সময় তো তার বাবা মা তার পাশে থাকে নেই। আজ ভাগ্যের জোরে না হয় স্বামী শাশুড়ি নামক মানুষগুলোকে ভালোবাসছে, আপন করে নিচ্ছে, এটা তো ওর বড় পাওয়া। নাই বা বাপ মার কথা মনে করলো না, লাবণ্য আর এসব ভাববে না। নিবিড় ওর জন্য অনেক আশা নিয়ে সারপ্রাইজ প্ল্যান করেছিল, লাবণ্যকে খুশি করাতে চেয়েছিল। কিন্তু ও নিজের মন খারাপগুলো কষ্টগুলো জোর করে বহন করে নিবিড়কে কষ্ট দিয়ে ফেলেছে। লাবণ্য চোখের পানি ভালো করে মুছে নেয়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখের কাজল মুছে ভালো করে লাগিয়ে নেয়। নিবিড়কে ও সরি বলে নিবে। মানুষটা সত্যিই ভীষণ কষ্ট পেয়েছে। লাবণ্য নিজেই মনে কথাগুলো বলে মুচকি হেসে নিবিড়ের জন্য অপেক্ষা করতে থাকে। হাত মুষ্টিবদ্ধ করে বেশ ক্রোধান্বিত হয়ে নাইট ক্লাবের ভিতরে ঢুকছে নিবিড়। চোখে মুখে রাগ সুস্পষ্ট, যে কেউ দেখলে ধরতে পারবে। তবে রাগের পরিমাণটা কতখানি তা একমাত্র যার উপর প্রকাশ করবে সেই বুঝতে পারবে। এদিক ওদিক চারপাশ চোখ ঘুরিয়ে দেখতে থাকে নিবিড়। কয়েকজন বন্ধুর সাথে দেখা হয় নিবিড়ে, কিন্তু নিবিড় শুধু হ্যাঁ হো দিয়ে ছেড়ে দিয়ে এগিয়ে আসে। এখানে গানের বেশ জোরেই চলছে, পাঠিয়া জয়সা। নিবিড় এগিয়ে যায়। মেঘলাকে নাচতে দেখে কিছুক্ষণের জন্য রাগটা দমন হয়। তবে সে বলেছিল মেঘলা এখানে ড্রিঙ্ক করেছে, তার উপর রাগ হচ্ছে নিবিড়ের। ওখান থেকে চলে আসতে গেলেই কিছু একটা ভেবে থমকে যায়। ওর মনে হয় এসেছে যখন, ও মেঘলাকে সাথে নিয়ে যাবে। একটু ওয়েট করা যাক, আর তাছাড়া ওর ফ্রেন্ডরা তো এখানে আছে, তাদের সাথে একটু আড্ডা মারাই যাক। ऐसा खूने दिल के पीछे। নিবিড় মুচকি হেসে মেঘলাকে দেখে চলে আসতে যাচ্ছে। ঠিক সেই সময় মেঘলা ড্রিঙ্ক করা শুরু করে। কয়েক চুমুক দিতে নিবিড় সাথে সাথে মেঘলাকে টেনে নিয়ে নেয়। মেঘলা বিরক্ত, ওকে ধাক্কা দিতে গেলেও পারে না। নিবিড়কে ও শক্ত করে সাইডে সরিয়ে নিয়ে আসে। নিবিড় ভাইয়া ছাড়ো না, আমায় ড্যান্স করছি তো। ড্যান্স করছিস ভালো কথা, কিন্তু তাই বলে তুই ড্রিঙ্ক করছিস কেন? নিবিড় দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে। মেঘলার কাছ থেকে মদের তীব্র গন্ধ পেয়ে নিবিড় রাগ চরমে ওঠে। তার মানে সত্যি মেঘলা ড্রিঙ্ক করছে? নিবিড়ের রাগ আর সংবরণ থাকে না। একটা থাপ্পড় মেরে বসে মেঘলার গালে। মেঘলা গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে থাকে নিবিড়ের দিকে। তুমি একে মারলে নিবিড় ভাইয়া? তোর ভাগ্য ভালো আমি তোকে শুধু মেরেছি, মেরে ফেলিনি। অনেক দিন ধরে তোর এইসব কাম কাজ শুনে আসছি, আমি কিছু বলিনি। ভেবেছিলাম একটু একটু ছাড় দেওয়াই ভালো, কিন্তু তুই তো দেখছি অধঃপতনে চলে গেছি। এমন যদি চলতে থাকে তোকে আমি খুন করব মেঘলা। মেরেই ফেলো তুমি আমাকে মেরে ফেলো। আমার জীবনে আর কি আছে বলতে পারো? আমি তো। নিবিড় মেঘলাকে আর কিছু বলতে না দিয়ে ওর হাত টেনে ধরে নিজের কাঁধে তুলে নেয়। মেঘলা ছটপট করতে থাকে। নিবিড় মেঘলাকে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয়। মেঘলা কিছুতেই বলতে গেলে নিবিড় ওকে চোখ রাঙিয়ে ধমক দিয়ে চুপ করে দেয়। মেঘলা চুপচাপ ঠোঁটে আঙুল দিয়ে বসে থাকে। নিবিড় মেঘলাকে সিট বেল্ট লাগিয়ে দেয়। নিবিড় ফুল স্পিড তুলে ড্রাইভ করে নিজেদের গেস্ট হাউসে নিয়ে চলে যায়। রুমের মধ্যে নিয়ে গিয়ে শুয়ে দেয়। মেঘলা চোখ পিটপিট করে তাকিয়ে থাকে নিবিড়ের দিকে। গেস্ট হাউসে কেন আনলে আমায়? তুই এতটা অবুঝ কেন মেঘলা? তুই বুঝতে পারছিস না তুই কি করছিস? বলো, গেস্ট হাউসে কেন আনলে আমায়? মেঘলা চিৎকার করে কথাগুলো বলে। নিবিড় মেঘলার গাল দুটো দুই আঙ্গুলে চেপে ধরে। মেঘলা ব্যথা পেলে দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। তুই মদ্যপ অবস্থায় আছিস, এই অবস্থায় তোকে বাড়িতে নিয়ে গেলে ফুপা ফুপমার কী অবস্থা হবে? তোকে আমার বাড়িতে নিয়ে গেলেও তোর মামা মামি। তড়িৎ গতিতে উঠে আসে মেঘলা। শিউলি বেগমকে দেখে মেঘলা চিৎকার করে বুকের মধ্যে জমে থাকা কষ্টগুলো কান্নার মাধ্যমে বহিঃপ্রকাশ করে। শিউলি বেগম সস্নেহে মেঘলাকে জড়িয়ে নেয়। বেশ কিছুক্ষণ কান্না পড়ার পর মেঘলা একটু শান্ত হয়, তবে চোখের কোণে বেয়ে নোনা পানি এখনও গড়িয়ে পড়ছে। দেখ মা, তুই অন্তত এবার সবটা মেনে নে, সব কিছুতে ভাগ্যের উপর নির্ভর করে। আমি বলি কি, তুই নিবিড়কে ভুলে যা। দেখ, যেটা হবার নয় সেটা নিয়ে কেন ভাববি বল? তুই তোর জীবনে এগিয়ে যা, ভালো করে লেখাপড়া কর, জীবনে বড় হ, কিছু একটা করে দেখা। তারপর না হয় তোর নিজের পছন্দ হোক অথবা আমার পছন্দের কোনো ছেলের সাথে না হয় বিয়ে দিব, সুখী হবি একদিন।
তুই খুব সুখী হবি দেখিস। শিউলি বেগমের কথায় মেঘলার যেন সর্বশরীর ক্ষোভের আগুন জ্বলে উঠল। চিৎকার করে বলে ওঠে, সুখী হব? কিন্তু আমি যে নিবিড়ের সাথে ছাড়া আর কারোর সাথে সুখী হতে পারবো না, সেটা তো তোমার সবাই জানো। আর ভাগ্য? কিসের ভাগ্য? হ্যাঁ, কিসের ভাগ্য? আরে ভাগ্য তো তোমরাই তৈরি করছো আমার। নিবিড় ভাইয়া বলেছিল আমাকে বিয়ে করবে, কিন্তু তোমরা মেনে নাওনি। পাপা মামু এরা মেনে নেয়নি। আমরা ভাই বোন, আমাদের বিয়ে মানতে পারবে না মামু। কেন করলে আমার সাথে এমন? শিউলি বেগম স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, তুই তো ওনারা কিছু বলিসনি। সিদ্ধান্ত ওনারা ঠিকই নিয়েছিল। তা তোদের দুজনকে একসাথে বড় হতে দেখেছে, ভাই বোনের মতো একসাথে খেলাধুলো করেছিস, ভাই হিসাবে বোনের দায়িত্ব পালন করেছে নিবিড়। কিন্তু এখন বড় হয়েছিস বলে যে তোদের ভাই বোনের সম্পর্ক আর প্রেমের হয়ে যাবে, সেটা আমরা কেউ মানতে পারবো না মেঘলা। মামি তুমি এই কথা বলছো? একদিন তুমি তো আমায় বলেছিলে নিবিড় ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে। লাবণ্যর সাথে বিয়ে হওয়ার পরেও তো তুমি বলেছিলে ওই মেয়েকে তুমি তাড়িয়ে দিবে, আমাকে ছেলের বউ করে আনবে। তাহলে এমন কথা বলছো কেন? বাধ্য হয়েছিলাম বলতে, তা না হলে তোকে সামলাতে পারতাম না। আমার ছেলেকেও যেমনভাবে ভালোবাসি তোকেও সেভাবে ভালোবাসি। তোদের দুজনের ভাই বোনের সম্পর্ক করতে চেয়েছিলাম, ভেবেছিলাম আমরা নিজের একটা মেয়ে নেই তো কী হয়েছে, তুই আমার একটা মেয়ে। কিন্তু পরে বুঝলাম নিবিড়ের প্রতি আবদার বায়না বোনের না, একজন প্রেমিকার। নিবিড়ের বিয়ের দুদিন আগে যখন তুই পাগলামি শুরু করলি, তোর অনেক কথা ভাবলাম। বিয়ের দিন সারাদিন রোদ পানিতে বসেছিলি, তোর কষ্ট দেখে মন স্থির করেছিলাম তোর কথাই রাখবো। তোর মামুর সাথে তোর জন্য অনেক ঝগড়া করেছি, অনেক কথা শুনেছি, এমনকি নতুন বউ লাবণ্যের উপর অনেক মানসিক অত্যাচার করছি। হাজার কষ্ট হলেও তোর মুখের দিকে তাকিয়ে এইসব কিছু করেছি মেঘলা। কিন্তু আর পারলাম না রে, জানিস তো নিবিড় যে লাবণ্যকে ভালোবেসেছে, তা জানার পর আমি আর তোর কথা ভাবলাম না মেঘলা। এখনও সময় আছে তুই। হ্যাঁ মেঘলা, এখনও সময় আছে। আমি চলে যাচ্ছি, তুমি তোমার নিবিড় ভাইয়াকে নিয়ে সুখী হও, তোমরা একে অপরকে বিয়ে করো। লাবণ্য নির্লিপ্ত কণ্ঠের আওয়াজে মেঘলা ও শিউলি বেগম দুজনের চমকে ওঠে। লাবণ্যের হাসি মুখে মেঘলার কাছে আসে। আমি জানি তোমরা দুজন দুজনকে কত ভালোবাসো। তোমার নিবিড় ভাইও তোমায় যে কতটা ভালোবাসে তার প্রমাণ আমি কাল পেয়েছি। শুধু শুধু আমি তোমাদের পথে কাটা হতে চাই না। আমি চলে যাব, তোমাদের তোমরা দুজন দুজনকে বিয়ে করে নাও। আমি বাবা আর ফুপার সাথে কথা বলছি, যত শীঘ্রই তোমাদের চার হাত এক করে দেওয়া যায়। লাবণ্য চোখের পানি আড়াল করে কথাগুলো বটে পুনরায় ঠোঁটের কোণে হাসির রেখা টেনে আনে। ওখানে উপস্থিত রুমনা বেগম আর নিবিড় হতবাক হয়ে যায়। রুমনা বেগম লাবণ্যকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এসব কী বলছো তুমি মা? কেন বলছো এ কথা? তোমাকে এই বাড়ির নিবিড়ের স্ত্রী হিসাবে নিয়ে আনা হয়েছে, যেটা তোমার শ্বশুরমশাই আর আমরা ঠিক করেছি। ভুল করেছেন ফুপমা, খুব বড় ভুল করেছেন। দুজন মানুষকে আলাদা করে দিয়েছেন আপনারা। ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদ যে এতখানি কষ্টের হয়, তা হয়তো যাদের বিচ্ছেদ হয় তারাই উপলব্ধি করতে পারে। লাবণ্য মুচকি হেসে কথাগুলো বলে ওঠে। নিবিড় টান মেরে লাবণ্যকে নিজের কাছে টেনে আনে, হাতের বাহু চেপে ধরে চেঁচিয়ে বলে, কি পাগলের মতো আবল তাবল বকে চলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আর কি বলছো? আমি মেঘলাকে কতটা ভালোবাসি তার প্রমাণ পেয়েছো? কি বলো, কিভাবে পেয়েছো? আমি কি তোমাকে বলেছি মেঘলাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি? লাবণ্য এবার তাচ্ছিল্য হাসি হাসি, না আপনি আমাকে বলেনি, তবে বলে দিলে হয়তো আমার কষ্টটা একটা হালকা হতো। নিবিড় আরও শক্ত করে ধরে লাবণ্যকে। লাবণ্য চোখ ঝাঁপিয়ে নোনা পানি আগমন। এই লাবণ্য, কি পাগলের মতো বকে চলছো? তুমি তো সবটা এখানে শুনলে, তারপর কেন বলছো না এমন কথা? তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী। আমি মেঘলাকে এখন কেন নতুন করে বিয়ে করব? নিবিড় সাহেব, মনে একজনকে বসিয়ে রেখে অন্যের সাথে সংসার করা যায় না, বিশ্বাস করুন। আপনার মন জুড়ে তো এখনও সেই মেঘলার বসবাস, তার প্রমাণ কাল রাতের কথা মনে করুন। নিবিড় এবার রাগের মাত্রাটা বেড়ে যায়। ওইখান থেকে বের হয়ে নিজের রুমে নিয়ে যায়। লাবণ্যর সাথে সাথে বিছানায় গিয়ে আছড়ে পড়ে। নিবিড় সশব্দে দরজা বন্ধ করে দেয়। রুমানা বেগম চোখ গরম করে কান্নারত মেঘলার দিকে তাকিয়ে থাকে। একটা কথা কান খুলে শুনে রাখ মেঘলা, তোর জন্য যদি লাবণ্যর সংসার ভেঙে যায়, আমি কিন্তু তোকে ক্ষমা করব না। সংসার? লাবণ্যর সংসার? এটা আমার সংসার, বুঝেছ? সেই ছোটোবেলা থেকে যখন খেলনাবাটি খেলতাম, তখন তো আমি নিবিড় ভাইয়ের সাথে সংসার পেতেছিলাম। এটা আমার সংসার। আর লাবণ্য তো চলে যাবেই বলছে, তাহলে তো আর কোনো বাধা নেই। আমার নিবিড় ভাইয়াকে আমায় ফিরিয়ে দাও তোমরা। রুমানিয়া বেগম গায়ে সর্বশক্তি দিয়ে মেঘলাকে এক থাপ্পড় মারলেন। মেঘলা বিছানার চাদর খামচে ধরে কেঁদে ফেললেন। শিউলি বেগম ঘটনা আকস্মাতটা বুঝে উঠতে পারে না। এই নীরব দর্শকের মতো মা মেয়েকে একা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসেন। এবার বলো তো,
তোমাকে আমি এত ভালোবাসার পরও তুমি আমাকে অবিশ্বাস করছো? লাবণ্য, কী করলে তুমি বুঝবে আমার মনে আর কোথাও মেঘলা নেই? লাবণ্য বিছানা থেকে উঠে বসে নিবিড়ের চোখে চোখ রাখে। আপনার চোখ কিন্তু অন্য কথা বলেছে নিবিড় সাহেব। দেখুন, আমি তো সবটাই জানি, তাহলে আমার কাছে কেন লুকাচ্ছেন? আমি বলেছি তো চলে যাচ্ছি, আপনারা সুখী হন। নিবিড় লাবণ্যর গাল দুটো আচমকা ধরে ফেলে। লাবণ্য টাল সামলাতে না পারে বিছানায় পড়ে যায়। কি বলছে আমার চোখ? বলো, কি বলছে আমার চোখ? নিবিড় চিৎকারের আওয়াজ লাবণ্যের দু চোখ বন্ধ করে ফেলে। বল, আর কি বলছিলি কাল রাতের কথা মনে করতে? মনে আছে তো, কাল রাতে আমি তোর সাথেই শুয়েছিলাম। তোর কি মনে আছে সে কথা? না, কি আজকের কথা ভেবে মনে করছিস আমি কাল মেঘলার সাথে শুয়েছিলাম? লাবণ্যর বুক ফাটা কষ্টের কান্নার মধ্যে হেসে ফেলে। আপনি যদি সত্যি মেঘলার সাথে কাল রাতে শুতেন প্রথমবারের মতো, আমার কোনো কষ্ট হতো না। কিন্তু কাল রাতে আপনি আমার সাথে না থেকেও মেঘলার নাম করেছেন, মেঘলাকেই খুঁজছেন। অন্তরঙ্গ অবস্থায় থেকে স্বামীর মুখে যদি অন্য কোনো মেয়ের নাম শুনতে হয়, তা একজন স্ত্রীর পক্ষে মৃত্যুর সমতুল্য। নিবিড় লাবণ্যকে ছেড়ে দিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ে। তাহলে কি কাল রাতে আবেগে? না না। দুই হাত নিজের মাথায় চুল টেনে ধরে নিবিড়। শিউলি বেগম ড্রয়িং রুমে সোফায় বসে থম মেরে বসে আছে, ভাবতে থাকে ভবিষ্যতের কথা। লাবণ্য কী করবে? লাবণ্য কি সত্যি সব কিছু ছেড়ে চলে যাবে? বেশ কিছুক্ষণ দুজন নীরব থেকে। ও আসলেই কি এতটা আবেগী হয়ে পড়েছিল? হ্যাঁ, একসময় মেঘলাকে ও নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। পরিস্থিতির উপর নির্ভর করে ও মেঘলাকে ব্যতীত অন্য একজনকে বিয়ে করতে হয়েছে। নিজের স্ত্রী হিসেবে মেয়েটিকে মেনে নিয়েছেন। বাসর ঘরে এক দৃষ্টিতে মেয়েটির মুখের দিকে তাকিয়েছিল। কয়েক পলক দেখে মেয়েটিকে বেশ মনে ধরেছিল নিবিড়ের। নিজের স্ত্রীর মুখটা বেশ মায়া ভরা লেগেছিল। তাই তো ওর কাছে লাবণ্য হয়ে উঠেছিল লাবণ্যময়ী। সব কিছু তো ঠিকঠাক চলছিল। মেঘলাকে নিজের হৃদয় থেকে সরিয়ে ওখানে লাবণ্যের নাম খোদাই করতে চেয়েছিল। ভালোবাসতে শুরু করেছিল নিবিড়। লাবণ্য থেকে হয়ে গেছিল লাবণ্যময়ী। লাবণ্যর উঠে দরজার কাছে যায়। দরজা লক খুলতে গিয়ে নিবিড়ের ডাকে থেমে যায়। কোথায় যাচ্ছ? আমার কথা এখনও শেষ হয়নি লাবণ্যময়ী। নিবিড়ের কণ্ঠে, কাতর কণ্ঠে মুচকি হাসে লাবণ্য। লাবণ্য পুনরায় বিছানার কাছে এসে নিবিড়ের পাশে বসে। আমার মনে হয় এরপর আর আপনার কোনো কথা থাকতে পারে না। আমি তো চলেই যাব, তাই শেষ কথা না হয় বলেই ফেলুন, আমি শুনছি। নিবিড় বড় একটা দীর্ঘশ্বাস ফেলে এক নিঃশ্বাসে প্রশ্ন করে, আমি যখন মেঘলার নাম নিয়েছিলাম তুমি কিছু বলনি কেন? আর যখন জানতেই পারলে আমার জীবনে এখনও মেঘলা আছে, তাহলে ওকে ননদ বলে সম্বোধন করলে কেন? কেন আপনার কাছে যদি আমার সম্বন্ধে আপনার সম্পর্কের কথা লুকিয়ে রাখতে পারেন? মুখে বলতে পারেন লাবণ্যময়ী, কিন্তু তৃপ্তির মধ্যে মেঘলা আমাকে ছেড়ে কখনো যাস না। আমি আজ যদি কিছু না বলতাম তাহলে আপনারা তো সব লুকিয়ে রাখতেন। মাঝখান থেকে মেঘলা কষ্ট পেত আর আপনি? লাবণ্য আর কিছু বলতে যাওয়ার আগে নিবিড় ওকে বুকে টেনে নেয়। লাবণ্য, আমি তোমাকে ভালোবাসি। হয়তো আবেগের বশে তোমার জায়গায় মেঘলার নাম নিয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, যেদিন থেকে তোমাকে আমার জীবনের সাথে জড়িয়েছি সেদিন থেকে মেঘলা নামক মেয়েটিকে আমি আমার মন থেকে সরিয়ে রেখেছি। লাবণ্য নিবিড়ের বুক হালকা ধাক্কা দিয়ে উপরে ওঠে। মিথ্যে বলছেন আপনি, বড় মিথ্যে কথা বলছেন। আপনি যদি সত্যি মেঘলাকে ভুলতে চাইতেন তাহলে বাসর রাতে আমাকে ইগনোর করতেন না নিবিড় সাহেব। মেঘলার অত জ্বর আপনার কাছে এসেছিল, কিন্তু আপনি আমাকে ইগনোর করতেন না। জিজ্ঞাসা করছিলাম জ্বর কেমন আছে, মুখ ঝামটা দিয়েছিলেন মনে আছে? মেঘলাকে বুকে জড়িয়ে শুয়েছিলেন, আমাকে তার পাশেও জায়গা দেননি। আমি যখন ব্যালকনিতে দাঁড়িয়ে সারা রাত জেগেছিলাম তখন আমার হাত ধরে রুমে নিয়ে আসেননি। লিসেন লাবণ্য, পুরো কথাগুলো কেন টানছো? পুরনো কথা কেন মনে রাখছো? আজ তুমি মেঘলার কথা শুনে এমন সিদ্ধান্ত কেন নিচ্ছ? পুরনো কথাই তো সব নিবিড় সাহেব। সেদিন কিছু একটা আন্দাজ করেছিলাম। বিয়ের পর তো আপনি যখন জেগেছিলেন মেঘলা কফি নিয়ে এসেছিল আপনার জন্য, বারবার বলেছিল আপনার সব দায়িত্ব দিতে। আপনিও বলেছিলেন সময় হলে সব দায়িত্ব ওকে দিবেন। আমি বলছি তো এবার মেঘলাকে দায়িত্ব দিন। আমি আপনার আর মেঘলার 4 হাত এক করে দিয়ে যাব। তুমি নিজেকে কি মনে করো লাবণ্য? তোমার সিদ্ধান্ত সব, আমার কোনো মতামত নেই। আপনি বলেছিলেন তো মেঘলাকে বিয়ে করবেন। ফুপা আর আব্বুর মতের বিরুদ্ধে যেতে পারেননি। আমি তো বলেছি আপনাদের এক করে দিয়ে যাব। আমি তোমার সাথে থাকবো, তুমি আমার স্ত্রী, তোমার জায়গায় আমি কাউকে দিতে পারবো না। আসলেই কি আমি আপনার স্ত্রী? সত্যি কি আপনার মনে আমার জন্য কোনো জায়গা আছে? নিবিড় কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। লাবণ্যর চোখের দিকে তাকিয়ে লাবণ্যকে বুঝতে চেষ্টা করে আসলেই কি চাইছে লাবণ্য। সিঁড়ি বেয়ে নেমে আসা আতিক সাহেবের মুখোমুখি হন। আতিক সাহেবের মুখটা বেশ গম্ভীর। রুমানিয়া বেগম ও শিউলি বেগম দুজনে প্রশ্নাতুর চোখে তাকিয়ে আছে ওর দিকে। আমি শুনেছি তুমি নাকি চলে যাবে? লাবণ্য উচ্ছ্বাসের সহিত হাসি মুখে বলল, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আমি চলে যাব। আমি না গেলে তো মেঘলা আর নিবিড় সাহেব সুখী হতে পারবেন না। আমি তো আপনার সাথে কথা বলতাম আপনি যখন। কি বলতে তুমি? আতিক সাহেব এই প্রথম লাবণ্যকে ধমকে উঠলেন। লাবণ্য কেঁপে উঠল, তবু হাজার কষ্টের মধ্যে
মুখের হাসিটা বিদ্যমান রাখে। এটাই যে আপনি ওনাদের এক করে দিন, দুজনকে বিয়ে দিয়ে সুখে থাকতে দিন। দেখুন মেঘলা আর নিবিড় দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। আজ আপনাদের একটা ভুল সিদ্ধান্তের জন্য এভাবে ওদের সম্পর্কটা ভেঙে দিবেন না প্লিজ। তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কি নাটক করছো? কোন সাহসে তুমি আমার সিদ্ধান্তকে ভুল বলেছো? আর আমি আমার ছেলেকে বিয়ে কার সাথে দিব না দিব সেটা কি তুমি ঠিক করে দিবে? আতিক সাহেব গম্ভীরভাবে চিৎকার করে বলা কথাগুলো লাবণ্য বেশ ভয় পেয়ে যায়, হাত পা কাঁপতে থাকে। কিন্তু তাই বলে সে ওই বাড়ির ওই দুইজন মানুষের ভালোবাসার মানুষের পথের কাঁটা হয়ে থাকবে না। ও যখন সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে তখন ও যাবেই। মনে আদম্য সাহস সঞ্চার করে পুরোদমে কথাগুলো বলে ওঠে লাবণ্য। দেখুন আপনি কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আমার মত জানাচ্ছি। এই বলে লাবণ্য প্রত্যেককে সালাম করে বের হতে চাইলে রুমানিয়া বেগম হাত টেনে ধরে। তুমি হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিও না লাবণ্য, ভেবে দেখো সারা জীবনের ব্যাপার। এখনও তো 1 মাস হয়নি বিয়ের, এর মধ্যে ছেড়ে চলে যেতে চাও? সারা জীবনের ব্যাপার বলেই তো এমন সিদ্ধান্ত নিয়েছি ফুপমা। এখনও 1 মাস বিয়ের হয়নি বলেই তো এই সিদ্ধান্তটা নিয়েছি। বেশি দেরি হলে তো আমি আপনাদের ওই মানুষটার মায়ায় পড়ে যেতাম। ছাড়তে কষ্ট হতো, হাজার হোক স্বামী তো। জানো লাবণ্য, বাঙালি মেয়েদের আর যাই করুক নিজের স্বামীর ভাগ কাউকে দেয় না। তুমি কেন তোমার অধিকার ছেড়ে দিবে? তুমি ওর বিয়ে করা স্ত্রী, তুমি চাইলে মেঘলাকে এই বাড়িতে আসা বন্ধ করে দিতে পারো। শিউলি বেগম লাবণ্যের হাত ধরে করুণ স্বরে কথাগুলো বলে। না মা, তা কারো অভিশাপের ভাগিদার হতে চাই না। মা, আপনি তো চেয়েছিলেন মেঘলার সাথে আপনার ছেলের বিয়ে দিবেন, মূলত কথা দিয়েছিলেন। আপনি আপনার কথা রাখুন মা। লাবণ্য শিউলি বেগমকে জড়িয়ে ধরে কথাগুলো বলে চোখের পানিটা মুছে নেয়। মেঘলা কোথা থেকে হুট করে এসে লাবণ্যকে জড়িয়ে ধরে কান্নারত অবস্থায়। তুমি সত্যি আমার নিবিড় ভাইয়াকে আমার ফিরিয়ে দিলে? লাবণ্য মুচকি হাসিতে বলল, দিলাম। তোমরা সুখী হও, ভালো থেকো, ভালো রেখো। সকলকে উদ্দেশ্য করে ভালো থাকার বার্তা দিয়ে বের হতে গেলে নিবিড় ডাকে দাঁড়িয়ে যায় লাবণ্য। নিবিড় দ্রুত লাবণ্যর কাছে এসে মুখোমুখি দাঁড়ায়, হাঁটু জুড়ে জোরহাত করে নিবিড়। প্লিজ লাবণ্য, ছেড়ে যেও না আমায়, আমি তোমার সাথে সুখী হতে চাই লাবণ্য। শিউলি বেগম এসে লাবণ্যর হাত ধরে বলে ওঠে, তোমার সংসার ছেড়ে চলে যাবে না মা। আমার ছেলেটার কি হবে? এটা তো আমার সংসার নয়। আপনারা চাইলে তো এটা মেঘলার সংসার হতে পারত। আমি পুনরায় সেই সুযোগ দিলাম, মেঘলার হাতে এই সংসার তুলে দিন। আপনি তো তাই চেয়েছিলেন, আর চেয়েছিলেন বলেই একদিন আমার খাবার নষ্ট করে দিয়েছিলেন নিজের হাত মুখ ধোয়া পানিতে। লাবণ্য যাওয়ার আগে পিছু ফিরে নিবিড়ের মুখের দিকে তাকিয়ে বের হতে আসে গন্তব্যহীন কোনো জায়গার উদ্দেশ্যে। গন্তব্যহীন তোই? কোথায় যাবে? বাম্মা আর ঠাঁই দেবে না। হাজার হোক বাম্মাও ভাইয়ের ঘাড়ে বসে তো আর খাবে না। এত অপমানের পর তো আর ওদের ঘাড়ে বোঝা বানাতে চায় না। সুখ জিনিসটা চিরকাল যেন ওর সাথে লুকোচুরি খেলে এসেছে, ধরা দেয়নি কখনো। যেদিন থেকে বুঝতে শিখেছে জীবনে আসল মানে, ওর জীবনের সুখ কখনো আশা করা যায় না, আর আশা করাটাই যেন বোকামি। আজ চোখে পানি কেন ফেলতে হচ্ছে ওকে? হয়তো অতীতের করা পাপের ফল। মানুষটাই তো এভাবে হাত জোর করে ফিরে আসার কথা বলেছিল, আর চোখের পানি ছিল এমনিতে যতটা আজ লাবণ্যর চোখে। পিচ ঢালা রাস্তার মধ্যে হেঁটে চলেছে লাবণ্য, চারপাশে গাড়ি মানুষজন ঢলকে ফেলে রেখে লাবণ্য এগিয়ে চলছে নাম না জানা উদ্দেশ্যে। কোথায় যাবে ও অবশ্য সে নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। এই পৃথিবীতে কারো থাকার জায়গার অভাব হয় না, কোথাও না কোথাও ঠিক না একটা জায়গা হয়ে যায় লাবণ্যর। মাথার মধ্যে সরাসরি রোদ পড়ায় লাবণ্যর মাথার মধ্যে দপদপ যন্ত্রণা শুরু করছে। বেলা হয়তো 12টা বাজে, তাই মাথার মাঝখানে রোদের তেজটা বড্ড যন্ত্রণা দিচ্ছে লাবণ্যকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সকাল থেকে এখনও পর্যন্ত পেটে দানা পানি পড়েনি লাবণ্য। ক্ষুধা থেকে পানির তৃষ্ণায় বেশি প্রখর হচ্ছে মনে হচ্ছে লাবণ্য। চারিদিকে ভালোভাবে তাকিয়ে নিজের তৃষ্ণা নিবারণে উৎস খুঁজতে থাকে লাবণ্য। কিছুটা হেঁটে সামনে একটা কফি শপে দেখে ধীরে পায়ে প্রবেশ করে। মূলত পানি খাওয়ার জন্য যে কোনো একটা টেবিল থেকে জলের মগ তুলে নিয়ে এক নিঃশ্বাসে পানি পান করে। একজন ওয়েটার এসে লাবণ্যর সামনে দাঁড়িয়ে অর্ডার দেবে কি না জিজ্ঞাসা করে। লাবণ্য অপরাধীর মতো মাথা নিচু করে, আসলে আমার ভীষণ পানি পিপাসা পেয়েছিল তো আমি কোনো অর্ডার করবো না, আমার কাছে টাকা নেই। ওয়েটার কিছু বলল না। লাবণ্য ভেবেছে ওয়েটার হয়তো চেঁচিয়ে এত লোকের সামনে লাবণ্যকে অপমান করবে, কিন্তু তার কিছু করলো না। ওয়েটার পাশ কাটিয়ে পরের টেবিলে চলে গেল। লাবণ্য বের হয়ে আসতেও গিয়েও থেমে গেল চেনা কণ্ঠস্বর। বহুদিন ভাবতরঙ্গে ভেবেছি কতই তরঙ্গ, বহুদিন ভাবতরঙ্গে ভেবেছি কত রঙ্গে, সুজনের সাথে হবে দেখাশোনা, তারে আমার মনে করি।
মনের কান অজান্তে চোখের কার্নিশ বেয়ে নোনা পানি আগমন। খুব চেনা মানুষের কণ্ঠস্বর। তবে কি সেই মানুষটা আবার ফিরে এলো? কিন্তু তা কী করে সম্ভব? আমার ভাগ্য এত সুখ কি আদৌ আছে? আর সে যদি ফিরেও আসে, আমি কি তার যোগ্য? নিজের মনের কথাগুলো ভেবে নিয়ে এগিয়ে যায় মানুষটির উদ্দেশ্যে। জনা ছয়েক পুরুষের মধ্যে থেকে গিটার হাতে থাকা এক পুরুষ দেখে থমকে যায়। সেই চোখ, সেই মুখ, গালে টোল পড়া হাসি, সেই এক চেহারা। আজ থেকে প্রায় 2 বছর পর মানুষটিকে দেখছে, সত্যি অবিশ্বাস্য। না, যতটা নিজের ভাগ্যকে খারাপ ভেবেছিল তা নয়, এত বছর পর প্রিয় মানুষটাকে দেখতে পাচ্ছে, তাও নিজের চোখের সামনে। এই ভাগ্যই কি কখনো খারাপ হতে পারে? কিন্তু লাবণ্য দোটানায় পড়ে গেল। আসলে কি পাশ কাটিয়ে চলে যাবে, নাকি 1 সেকেন্ডের জন্য হলেও কেমন আছো কথাটা জিজ্ঞাসা করবে? আচ্ছা, মানুষটার কথা বলবে ওর সাথে, নাকি মুখ ফিরিয়ে নেবে? লাবণ্য নিজের মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাওয়া ঠিক হবে। গিটার তখনও টুংটুং শব্দে প্রিয় মানুষটার সুরেলা কণ্ঠস্বর গানের শেষ লাইনে গাইছে। লাবণ্য ধীর পায়ে এসে দাঁড়ায় টেবিলের কাছে। ওকে দেখে সবাই ওর দিকে তাকিয়েছে। লাবণ্যর ধ্যান শুধু ওর প্রিয় মানুষটার দিকে। কেমন আছো অভ্র? লাবণ্যর ডাকে অভ্র অবাকের চরম সীমায় পৌঁছায়। ওকে ভুল দেখছে? লাবণ্য পলকহীনভাবে তাকিয়েছে ওর দিকে। যাকে জীবনের শেষ প্রান্তে এসে অন্তত প্রিয় মানুষটাকে তো সে দেখতে পাচ্ছে। এরপর যদি কিছু হয়ে যায়, জীবনে যদি শেষ হয়ে যায়, তবুও শান্তি। আর কি আছে ওর জীবনে? তবুও এই মানুষটাকে এক পলক দেখে চোখ বন্ধ করতে পারলেই শান্তি। অব্র গিটারটা টেবিলে রেখে উঠে দাঁড়ায়। লাবণ্যকে কয়েকবার ডেকেও যখন সাড়া পায় না, তখন ওর চোখের সামনে তুড়ি মারে। লাবণ্য চমকে চোখের পাতা ফেলে। হাসি মুখে অব্র ঝট করে বলে ওঠে, আমি বিন্দাস আছি। আর কতটা ভালো থাকলে মানুষ গান গায়, হাসি খুশি থাকে, তা নিশ্চয় আমাকে দেখে বুঝতে পারছো। তুমি ভালো থেকো, সর্বদা আমি দোয়া করি। লাবণ্য মিনমিন গলায় বলে উঠল, বাই দ্য ওয়ে, তুমি এখানে? বুঝেছি নতুন বিয়ে করছো, নিশ্চয় হাজব্যান্ডের সাথে টাইম স্পেন্ড করতে এসেছো। কেমন আছেন তোমার হাজব্যান্ড? লাবণ্য চোখ বড় বড় করে অভ্রের দিকে তাকায়। তার মানে অভ্র জানে ওর বিয়ে হয়েছে। হাজব্যান্ড তুমি জানো? আই এম সরি, বিয়ে করেছো অথচ আমি অভিনন্দন জানাতে পারিনি তোমাকে। তোমার হাজব্যান্ডকে ডাকো, দুজনকে না হয় একসাথে উইশ করবো, ভালো হবে। অভ্রের মুখে হাসি রেখা ফুটে আছে। লাবণ্য ধরা গলাতে বলে ওঠে, আমার হাজব্যান্ড আসেনি অভ্র, আর আমি এখন ওনার সাথে থাকি না। আমি তো তোমাকে এক পলক দেখার জন্য তোমার কণ্ঠস্বর হঠাৎ শুনে আমার চোখের দেখা দেখতে এসেছিলাম অভ্র। লাবণ্যর কথায় মুখের হাসি বিলীন হয়ে যায় অভ্র। এতক্ষণ ওর বন্ধুদের ওদের কথা শুনছিল। অভ্র লাবণ্যকে কিছু বলতে যাওয়ার আগে নিজের বন্ধুদের দিকে একবার তাকিয়ে নেয়। ওর বন্ধুরা ওর চোখের ভাষা বুঝে নিয়েও ওকে একা করে বের হয়ে যায়। অভ্র এবার খুঁটিয়ে খুঁটিয়ে লাবণ্যকে দেখতে থাকে। অতিরিক্ত কাদার ফলে লাবণ্যর চোখ দুটো ফুলে গেছে। ঠোঁটটা শুকনো লাগছে দেখে মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে। অভ্র প্রশ্নাতীতের চোখে লাবণ্যর চোখে চোখ রাখে। তোমাকে এমন ক্লান্ত লাগছে কেন লাবণ্য? লাবণ্য অভ্রের থেকে চোখ সরিয়ে নেয়। আমি আসছি অভ্র, তোমার খোঁজখবর নিতেই তোমার সামনে এসেছিলাম। লাবণ্য চলে যেতে নিলেই অভ্র ওর হাতটা ধরে নেয়। লাবণ্যকে একটা চেয়ারে টেনে বসিয়ে দেয় অভ্র। আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। কি? তোমার চোখে মুখের এমন অবস্থা কেন? তোমার তো কিছুদিন হলো বিয়ে হয়েছে, নতুন বউদের তো এমন অবস্থা হয় না। আমাকে এক পলক দেখার মানে কি? বিয়ের পরও স্বামী ছাড়া অন্য পুরুষের দেখতে এতটা আগ্রহী, এটা কিন্তু ঠিক নয়। শুধু অবশ্য তুমি আর কি বলবে? তুমি তো কিছু বলতেই পারো না। আচ্ছা, বললে না তো আমায় এখানে যে এসেছো, তোমার স্বামী আসেনি কেন? আমি আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি। অভ্র কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যায়। লাবণ্য কি বলছে? বুঝলাম না তোমার কথা। নাই বা বুঝলে তোমার বুঝে আর কি কাজ? অভ্র সশব্দে হেসে ওঠে। লাবণ্য অভ্রের মুখের দিকে তাকিয়ে হাসছে। মানুষটা হাসছে, তা ঠিক বলছো, কিন্তু তোমার বাবা একজন সুপাত্রের সাথে তোমার বিয়ে দিল, কিন্তু তুমি ছেড়ে চলে এলে, সেটা আমার ভাবার বিষয় না। মানে তুমি তো আবার আমার জীবনে তোমার বাবার কথাই বেশি মানো। অবশ্য সব সন্তানরাই তার মানে। তোমার বাবার কথা রাখার জন্যই তো আমাকে ছেড়ে চলে গেছিলে। তোমার বাবার পছন্দের পাত্রকে বিয়ে করবে, তাই তো করলে, কিন্তু ছেড়ে চলে এলে কেন? তোমার স্বামী কি তুমি ডিভোর্স দিবে? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি তোমার সাথে কিছু শেয়ার করতে চাই না। আমি আসছি। লাবণ্য দ্রুত ওখান থেকে বের হয়ে যায়। কি হবে নিজের দুঃখের কথা নিজের প্রাক্তনকে শুনিয়ে? সেই কি করবে? ওর কষ্টগুলো একান্ত ওর নিজের। আসলে জীবনে কেউ কারোর নয়, ওর মতো মেয়ের জন্য আর তো নয়। উদ্দেশ্যবিহীনভাবে হেঁটে চলছে লাবণ্য। ফুটপাত দিয়ে যেতে যেতে কয়েকটা বাচ্চা ওকে ঘিরে ধরল। তাদের খেতে না পাওয়ার যন্ত্রণা লাবণ্যকে আরও বেশি কষ্ট দেয়। একসময় এই বাচ্চাগুলোর মতোই কিছু ফুটপাতে বাচ্চাদের পেট ভরে খাওয়াতো, আর আজ ওর নিজের খাবারে কেমনে করে জুটবে তাই নিয়ে চিন্তা করতে হবে। কিছু মানুষদের ভালো রাখার জন্য সব কিছু ছেড়ে দিতে হয়। শুধু শুধু পথের কাটা হয়ে তাদের অভিশাপ নিজের জীবন বয়ে বেড়ানো থেকে একা পথে চলে অনেক ভালো। জীবন তো সবাই ভালো থাকতে চায়। ওর জীবনে তো কিছুই নেই, বাবা মাও তো ওকে আর ঠাঁই দিবে না।
একটা মাত্র বড় ভাই, সেও ওকে পছন্দ করে না। ও তো প্রত্যেকের জীবনের কাটা। এই তো প্রিয়। গাড়ি থেকে নেমে লাবণ্যর দিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাড়ির দিকে। আজ ও এই বাড়ি ছেড়ে চলে গেছিল, আর কখন এই বাড়িতে আসবে না এমন পণ করেছিল, হয়তো নিজের মনে অজান্তে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওকে আবার ফিরে আসতে হলো কি নাকি নিজের স্ত্রীর অধিকার নিয়ে। ওর ভাগ্য এমন না হলেও পারত। এত কিছু ভাবনার মধ্যে হঠাৎ ওর মনে হয় ও হাওয়ায় ভাসছে, ওকে নিবিড় কোলে তুলছে। ও এক প্রকার চোখ গরম করে নিবিড়ের দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এ কি, আপনি আমায় কোলে তুললেন কেন? নিবিড় উৎসাহের সহিত বলে ওঠে, তোমায় বাড়ি নিয়ে যাব বলে। আমায় নামিয়ে দিন, আমার পা ভালো আছে নিবিড় সাহেব, আমি হেঁটে বাড়ি ঢুকতে পারবো। নিবিড় মৃদু হেসে বলল, এতদিন তো আমি জানতাম তোমার পা আছে, আর পা ছিল বলেই তো আমায় ছেড়ে চলে গেছিলে। কিন্তু গাড়ি থেকে নামাতে পারতে, কিন্তু তুমি একদম মূর্তির মতো হয়ে গেছো। তোমায় ডাকলাম, হাত ধরে টানলাম, তুমি তো একটুও নড়লে না, চললে না, তাই ভাবলাম তোমায় কোলে নিই। লাবণ্য নিবিড়ের কোল থেকে নামার জন্য ছটপট করতে থাকে, কিন্তু নিবিড় লাবণ্যকে নামায় না, শক্ত করে ধরে কোলে নিয়ে বাড়ির ভিতরে ড্রয়িং রুমে প্রবেশ করে। ড্রয়িং রুমে বসে থাকা মিজানুর সাহেব, আতিক সাহেব, রুমানিয়া বেগম ও শিউলি বেগম চিন্তিত হয়ে বসে আছে। ওদের দেখে শিউলি বেগম এগিয়ে আসে, নিবিড় লাবণ্যকে কোল থেকে নামিয়ে দেয়। শিউলি বেগম এক প্রকার উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলে, কী ব্যাপার নিবিড়, বৌমা ঠিক আছে তো? ওকে তুই কোলে তুলে আনলি কেন? ও কি কোথাও চোট পেয়েছে? না মা, তোমার বৌমা একদম চোট পায়নি, আসলে সারাদিন হাঁটার ফলে হয়তো পা ব্যথা হয়ে গেছে, অবশ্য এটা আমার অনুমান। যাক, আমি শুনে শান্তি পেলাম মা, ভাগ্যিস ঠিক সময় অভ্র পৌঁছেছিল, তা না হয় আমরা তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। লাবণ্য নিবিড়ের বুকে ধাক্কা মেরে ইশারায় নামানোর কথা। নিবিড়ের সামনে গুরুজনদের জন্য বাধ্য হয়ে ওকে কোল থেকে নামিয়ে দিল। লাবণ্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শিউলি বেগম লাবণ্যকে জড়িয়ে ধরে। লাবণ্য হাত ধরে বলে, তুমি আমাদের কি শাস্তি দিয়েছিলে মা? তুমি নিজের অধিকার ছেড়ে চলে যাচ্ছিলে সামান্য একটা মেয়ের জন্য? মা, বিয়েটা যে কোনো ছেলে খেলা নয় গো মা। রুমানি বেগম লাবণ্যের কাছে এসে লাবণ্যকে ধরে এনে সোফায় বসিয়ে দেয়। তুমি কাজটা একদম ঠিক করনি মা। দেখো না, আমরা তোমার গুরুজন, আমরা তোমাদের জন্য যা সিদ্ধান্ত নেই ভালোর জন্য। আমরা চাইলে মেঘলা আর নিবিড়ের বিয়ে দিতে পারতাম, কিন্তু মা, সব কিছু তো একটা নিয়ম থাকে, সব কিছু চাইলে পাওয়া যায় না। মা, তুমি নিজের আত্মসম্মানের জন্য চলে গেছিলে, আমি সেটা কিছু হলেও বুঝতে পারছি। দেখো মা, বিয়েটা যখন হয়ে গেছে, নিবিড় যখন চাইছে সব কিছু ঠিক করতে, তোমার সাথে সুখে সংসার করতে, তাই বলি কি, তুমি পুনরায় নতুন করে শুরু করো সব কিছু। লাবণ্য ছলছল চোখে রুমানিয়া বেগমের মুখের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, মেঘলা। আতিক সাহেব সোফা ছেড়ে উঠে লাবণ্যর সামনে গম্ভীর গলায় বলে ওঠে, তোমার আর মেঘলার চিন্তা না করলেও চলবে। শোনো লাবণ্য, তুমি আমার ছেলের বৌমা, তোমায় আমি পছন্দ করে এই বাড়িতে বউ করে এনেছি আমার ছেলের জন্য। এটা যখন আমার বাড়ি, তাই এখানে আমার কথাই শেষ। তুমি কাজটা একদম ঠিক করনি। তুমি আর যা করেছো, আমার মাথা নত করে দিয়েছো, আমাকে অপমান করেছো, অসম্মান করেছো। মিজানুর সাহেব এবার ক্রুদ্ধ হয়ে লাবণ্য উদ্দেশ্যে বলে, ছি, তোকে আমার মেয়ে বলতেই ঘৃণা করে তুই এমন কাজ করতে পারলি? আর তোর শ্বশুরবাড়িতে লোকদের পা ধোয়া পানি খাওয়া উচিত। ওনারা কত ভালো মানুষ, তোকে এখনও এখানে ঠাঁই দিয়েছে। সবচেয়ে বড় কষ্ট কি জানিস? তোকে আমি ভালো শিক্ষা দিলে কি হবে? তুই শিক্ষা নিতে পারিস নি, এমন জানলে জন্মের সময় তোকে গলা টিপে মেরে ফেলতাম, অসভ্য মেয়ে ছেলে একটা। মিজানুর সাহেবের কথা শেষ করে কষিয়ে এক থাপ্পড় মারলেন। লাবণ্য গালে হাত দিয়ে ওর বাবার মুখের দিকে তাকিয়েছে। চিৎকার করে লাবণ্য ওর বাবাকে বলে, আমাকে মানুষ করতে পারোনি? সত্যি বাবা, তুমি আমাকে মেরেই দিলে বরং ভালো হতো। আজ আমায় এই অবস্থার জন্য দায়ী তুমি বাবা, একমাত্র তুমি। মিজানুর সাহেব চোখ রাঙিয়ে ধমকালেন লাবণ্য, চুপ করো বাবা, একদম ধমকাবে নামে। কি বলছিলে তুমি? বাবা, আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার উপর তোমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। লাবণ্য এক ছুটে নিজের রুমে চলে যায়। নিবিড় ওর পিছনে পিছনে ছুটে যায়। মিজানুর সাহেব আতিক সাহেবকে হাত জোর করে ক্ষমা চাইতে গেলে আতিক সাহেব ওনার হাত ধরে নেন। আমি মানছি লাবণ্য আপনার মেয়ে, অবশ্যই আপনার ওর উপর এখনও অধিকার আছে, কিন্তু আপনি ওকে যে থাপ্পড়টা আমাদের সামনে মারলেন, অন্যায় করেছেন। লাবণ্য আপনার মেয়ে, তাই জন্য আপনাকে সবটা জানিয়ে শুধুমাত্র চলে গেলে রুমানিয়া বেগম এক প্রকার ঝাঁঝিয়ে বলে ওঠেন, এই ভদ্রলোক এমন কেন? আমরা তো ভেবেছিলাম উনি হয়তো লাবণ্যকে এটা নিয়ে বোঝাবেন, কিন্তু এ তো দেখি হিতে বিপরীত। এমন জানলে তো ওনাকে ডাকা তো দূর, ওনাকে কিছুই বলতাম না। তুই একদম ঠিক বলছিস। রুমানিয়া মেয়েটাকে সান্ত্বনা না দিয়ে মারলেন। আরে উনি তো বাবা নামের কলঙ্ক। আচ্ছা চল আমরা লাবণ্যর কাছে যাই, এমনিতে মেয়েটার কষ্টের শেষ নেই, তার উপর ওর বাবার খারাপ ব্যবহার, খুব ভেঙে পড়ছে নিশ্চয়। শিউলি বেগম আর রুমানিয়া বেগম লাবণ্যের কাছে যেতে চাইলে আতিক সাহেব মানা করেন। উনি বলেন, দেখো, আমাদের আর ভয়ের কিছু নেই।
লাবণ্য ফিরে এসেছে, এটাই আমাদের খুশি। আমরা কাল সকালে ওর সাথে কথা বলবো। এখন ওদের দুজনকে আলাদা কথা বলতে দাও। বেগম, তুমি এক কাজ করো, কোনো মেয়েটকে না দিয়ে তুমি গিয়ে ওদের রাতের খাবারটা বরং রুমে দিয়ে এসো। লাবণ্য বালিশ খামচি ধরে কাঁদছে, নিবিড় ওর পাশে বসে চুলি বেরিয়ে কেটে দিচ্ছে, মূলত ওর কান্না থামানোর চেষ্টা করছে। দেখো লাবণ্য, তুমি যদি মেঘলার কথা ভাবে কাঁদো তাহলে বলবো কাঁদো, আমি কিছুই বলবো না। কিন্তু তুমি যদি তোমার ওই জল্লাদ বাপের কথা কাঁদো তাহলে বলবো বোকামি করছো। ওই তো তোমার সেই বাপ যার জন্য তুমি তোমার প্রেমটা সম্পূর্ণ করতে পারোনি। নিবিড়ের কথায় লাবণ্যর কান্নাটা হালকা করে বিছানা থেকে উঠে বসে পড়ে। নিবিড় লাবণ্যর চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। লাবণ্য, মেঘলা বলে আর কেউ নেই, তার সব আর মনে রেখো না, সব ভুলে নতুন করে শুরু করো। আমি চেষ্টা করছি, তুমি সাহায্য করলে পুরোটা ভুলে যাবে। সকাল থেকে আজ আকাশ খুব মুখ ভার, ঝিরিঝিরি বৃষ্টির সাথে মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত। বিছানায় এক কোণে অশ্রুপাত করছে মেঘলা। বেশি কিছু চায়নি, ও শুধু চেয়েছিল ভালোবাসার মানুষটার সাথে সংসার করতে, কিন্তু সেটা ওর ভাগ্যে ছিল না। ওর পোড়া কপাল, সেই সুখ কোথায়? তা না হলে কি নিবিড়ের জায়গায় অভ্র নামক মানুষটাকে স্বামী হিসাবে পেত? ভেবেছিল লাবণ্য চলে গেলে নিবিড়কে ও বিয়ে করে নেবে, ওকে স্বীকৃতি দিয়ে নিজের স্ত্রী বানাবে। কিন্তু গতকাল অভ্রের ফোন করে ওর সব স্বপ্ন ধ্বংস করে দেয়। অবশ্যই এতে ওর মার অবদান বিশেষ বড়। গতকাল লাবণ্য চলে যাওয়ায় মেঘলা সব থেকে বেশি খুশি হয়, মনে মনে অনেক ধন্যবাদ জানায় লাবণ্যকে। আজ লাবণ্য ওকে পুনরায় ওর সব কিছু ফিরিয়ে দিচ্ছে। সেই খুশিতে নিজেকে তৈরি করে নবখুশির সাথে আয়নায় দাঁড়িয়ে নিজের সাজ দেখে গুনগুনিয়ে ওঠে, সাজধাজ কেমে যারা বানঠানকে। খিলখিলে হেসে ওঠে মেঘলা। ও একদম রেডি। লাবণ্যর থেকে বধূর সাজকে ওকে বেশি ভালো লাগছে, তাই নিবিড় ওকে ফেরাতে পারবে না। আজকে হবে নিবিড় আর ওর বিয়ে। মেঘলা শাড়ির কুচি ধরে নিচে দ্রুত সিঁড়ি বেয়ে নামিয়ে আসে ড্রয়িং রুমে। নিবিড় সোফায় নিজের মাথায় হাত রেখে বসে আছে। মনে তার উল্টোপাল্টা চিন্তাভাবনা। প্রথমত, লাবণ্যর ভুল কিছু করে বসবে না তো? দ্বিতীয়ত, ওর কোনো ক্ষতি হবে না তো? তৃতীয়ত, মেয়েটাই কোথায় গেল? কোথায় খুঁজবে ওকে? নিবিড় ভাইয়া দেখো, আমি বউ সেজেছি, আমায় বিয়ে করবে তো একবার তুমি? আমি লাবণ্যর থেকে অনেক ভালো বউ হয়ে দেখাবো তোমায়, বিয়ে করো না আমায়। নিবিড় নিস্তব্ধ হয়ে আছে। মূলত এই মুহূর্তে লাবণ্যর চিন্তায় মগ্ন। মেঘলার সব কথাগুলো ওর মাথার উপর দিয়ে চলে গেছে। নিবিড় শুধু ফ্যালফ্যাল করে মেঘলার মুখের উপর দিকে তাকিয়েছে। এমনিতে বাড়িতে সবার লাবণ্যর চিন্তায় পাগল প্রায় অবস্থা, তার উপর মেয়ের এমন কর্মকাণ্ড দেখে রুমানা বেগম অপ্রতিকর অবস্থা। ভাগ্যিস ভাইয়া ভাবি বলে এখনও পর্যন্ত ওদের এই বাড়িতে রেখেছে, না হলে ছেলের সংসার ভাঙছে এমন মেয়েকে কেউ বাড়িতে রাখে? মেঘলাকে দেখে রুমানিয়া বেগমের রাগটা প্রখর হয়। মেয়ের হাত ধরে টান দিয়ে সরিয়ে নিয়ে আসে নিবিড়ের কাছ থেকে। মেয়ের গালে 3-4টা থাপ্পড় মারে। শিউলি বেগম বাধা দেওয়ার জন্য হাত তুলে বারণ করতে গেলেও থেমে যায়। আসলে মেয়েটার শাসন প্রয়োজন। সঠিক সময় যদি শাসন করতো তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। আজ তোর জন্যই এমন অবস্থা। লাবণ্য চলে গেছে শুধু তোর জন্য। আর কি বিয়ে বিয়ে করছিস? হ্যাঁ, তুই এত বড় হয়ে গেছিস যে আমাদের কথা শুনবি না? তুই নিবিড়কে বিয়ে করার জন্য উতলা হয়ে গেছিস কেন? ভালোবাসিস তাই না? তুই ভুলবি না, নিবিড়কেই মনে রাখবি। কিন্তু আমি মা হয়ে চুপ করে থাকবো না, আর এসব কিছুই সহ্য করবো না। তুই যাতে লাবণ্য আর নিবিড়ের সংসারে নাক গলাতে না পারিস আর ওদের সংসার নষ্ট করতে না পারিস, তার ব্যবস্থা আমি করব। মেঘলা রুমানিয়া বেগমের হাত দুটো ধরে চিৎকার করে কেঁদে বলে, মা গো, তুমি কি পারবে? তুমি নিবিড়ের সাথে আমাকে বিয়ে দাও। আর লাবণ্য তো কখনোই আসবে না, ও তো ছেড়ে চলে গেছে, আমাকে সবটা ফিরিয়ে দিয়ে গেছে। তোমরা কেন আমাদের এক হতে বাধা দিচ্ছ? পুনরায় রুমানিয়া বেগম মেয়ের গেলে থাপ্পড় মারে। দ্বিতীয়বার থাপ্পড় মারার জন্য হাত তুলতে গেলে থেমে যায়। নিবিড়ের ফোনে একটা কল আসে। কল করে ওর বন্ধু অভ্র। এমনিতে মন মেজাজ ভালো না থাকায় কথা বলতে কারোর সাথে ইচ্ছে করছে না, কিন্তু অভ্র ওর প্রাণপ্রিয় বন্ধুকে সবটা জানাতেই হবে। কল রিসিভ করার পর অপর পাশ থেকে বলে ওঠে, লাবণ্যর খোঁজ। নিবিড় এক ছুটে দ্রুত বের হয়ে যায়। মেঘলা বা কাউকে কিছু বোঝা রাখে। মেঘলার পাগলামি আরও বেড়ে যায়। নিবিড় পিছনে মেঘলা ছুটতে গেলে রুমানি বেগম ফক করে মেয়ের হাত ধরে, তুমি আর কোনো কিছু সমস্যা সৃষ্টি করবে না মেঘলা, হাত জোর করছি। তারপর মেঘলাকে একটা রুমের মধ্যে বন্ধ করে রাখে ওর মা। ও দরজা ধাক্কা দেয় অনেকবার, কেউ খুলে না। তখন ঘড়িতে রাত 9টা বাজে। মেঘলার রুমের দরজা খোলা হয়। মেঘলাকে একটা আশার আলো খুঁজে পায়। ভাবছে হয়তো নিবিড় এসেছে, তাই দরজা খুলে। মেঘলা হাসি মুখে চোখের পানি মুছে দরজার কাছে এগিয়ে যায়। অনেকটা অবাক হয়ে যায়। নিবিড়ের জায়গায় ওর বন্ধু অভ্র। কিছু ওঠার আগে মেঘলাকে হাত ধরে টেনে নিয়ে যায় অভ্র। মেঘলা ছাড়ানোর চেষ্টা করে নিজের হাতটা, চিৎকার করে মামা মামিকে ডাকছে। কাউকে পাশে পায় না। অভ্র জোর করে
কাজী অফিসে নিয়ে যায়। অভ্র পিছু পিছু বাড়ির সবাই চলে আসে। এক প্রকার জোর করে মেঘলাকে বিয়ে করে নেয় অভ্র। মেঘলা হাজার আকুতি মেনেতেই কেউ শোনে না। বর্তমান হঠাৎ চোখে পানি পড়ায় মেঘলা কেঁপে উঠে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। অভ্র মেঘলার দিকে একটা তোয়ালে ছুড়ে দেয়। সারা রাত তো কান্না করছো, নিজেও ঘুমায় নেই আর আমাকে ঘুমাতে দাও নেই। এবার অন্তত একটু বিশ্রাম নাও, ফ্রেশ হয়ে এসো, রেডি হও, গেস্টরা এবার চলে আসবে। আফটার অল আজ আমার রিসেপশন। আমার দাদি আসছেন তোমায় দেখতে, উনি এখন থেকে এখানেই থাকবে। আমি এয়ারপোর্টে যাচ্ছি দাদিকে আনতে। মেঘলা কিছু বলার আগেই অভ্র গাড়ির চাবি বের করে যায়। মেঘলা থম মেরে পুনরায় বিছানায় বসে পড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আশ্রে চোখে হালকা করে কাজল টেনে নেয় লাবণ্য। নিবিড় কোথা থেকে এসে লাবণ্যর চুলটা খোপা করে বেলি ফুলের মালা পরিয়ে দেয়। লাবণ্য চুলে হাত দিয়ে দেখে নিবিড় বেশ ভালোভাবে ও চুলের খোপাটা করে দিছে। লাবণ্য অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দেয় নিবিড়ের দিকে, আপনি খোপা করতে পারেন? নিবিড় প্রতিউত্তর হেসে বলে, পারি তো, শাড়ির কুচি ধরে দেওয়া, শাড়ি পরিয়ে দেওয়া সব পারি। এখন আমি তোমাকে শাড়ি পরিয়ে দেবো নিজের হাতে। লাবণ্য অবাক হয়ে যায়, নিবিড়ের দিকে তাকিয়ে থাকে। মানুষটার সমস্ত কথাই যেন ওর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। অযোধ্যায় অশ্রুপাত করে চলছে মেঘলা। যাও, ওকে সাজানো পার্লার থেকে আনাগত মেয়েদের বিরক্ত করছে এবং অসুবিধার কারণ হচ্ছে। বিশেষত মেঘলার চোখটা রাঙাতে অনেকখানি বেগ পেতে হচ্ছে, 4-5 বার মুছতে হচ্ছে, কিন্তু মেয়েরা বিরক্ত প্রকাশ করতে পারছে না, কিছু বলতে পারছে না। তার কারণ অভ্র নিষেধ। মোটা অঙ্কের টাকা দিয়েছে। অভ্র জানে মেঘলাকে সাজানোর সময় কান্নাকাটি করবে এবং সেটা স্বাভাবিক। তার জন্য অনেক সময় ধরে মেঘলাকে সাজানো শুরু হয়েছে। 5 ঘন্টার পর মেঘলার সাজ কমপ্লিট হয়। পার্লারে মেয়েরা যেন হাঁপ ছেড়ে বাসলেন। ওকে ছেড়ে থেকে সবাই বেরিয়ে গেলে মেঘলা বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়ায়। লম্বা বড় ড্রেসিং টেবিলে আয়নায় নিজের আপাতমস্তক দেখতে থাকে। কি হচ্ছে ওর সাথে? ও যে নিজেও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এমন তো হবার কথা ছিল না। এই সাজে তো সাজতে ছিল, কিন্তু সেটা তো নিবিড়ের জন্য। অভ্র নামক কোনো মানুষের জীবন ওর জীবনের সাথে জুড়ে যাবে তা কল্পনা অতীত। এতক্ষণ দূর থেকে মেঘলাকে পর্যবেক্ষণ করছিল অভ্র। ব্লু কালারের রেহনা আর অতীব মোহনীয় লাগছে মেঘলাকে। এরকম সাজেই তো লাবণ্যকে দেখতে ছিল। হয়তো লাবণ্য এমন সাজবে, অন্য কেউ দেখবে। নিজের মনে কথাগুলো আউড়িয়ে হেসে উঠে অভ্র। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর কথা ভাবছে, সে অন্যায়। আর লাবণ্য তো ওর ভাইসম বন্ধু নিবিড়ের স্ত্রী, সম্পর্কে ওর ভাবি কী সব ভাবছে। ঘোর কাটিয়ে মেঘলার দিকে মনোযোগ দেয় অভ্র। গলা খাঁকড়ে দিয়ে বলে ওঠে, হাসি মুখে নিচে চলো, দাদিসহ সব গেস্টরা অপেক্ষা করছে তোমার আমার। রিসেপশনে পার্টি শেষ হতে যত ইচ্ছে কেঁদে বাধা দিব না তোমায়, আপাতত চলো। মেঘলা ঝড়ের বেগে অভ্রের পরনে থাকা শেরনি কলার ধরে টেনে চিৎকার করে, আপনি কেন আমার সাথে এমন করলেন? কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? অভ্র সাবধানে মেঘলার হাতটা ছড়িয়ে নিয়ে হাসি মুখে বলে উঠলেন, আমি তোমার জীবন নষ্ট করিনি, বরং তোমায় একটা ভালো সুস্থ জীবন দিতে চেয়েছি। তোমায় ভালো থাকার দায়িত্ব নিয়েছি। তুমি যত ভালো থাকতে পারো এবং সুখী হও। সুস্থ জীবন মানে আমি কি অসুস্থ নাকি? আর তাছাড়া আপনি আমাকে ভালো রাখার দায়িত্ব নয় কে? আমি নিবিড় ভাইয়াকে ভালোবাসি। আমি আপনার সাথে থাকতে চাই না। তোমাকে আমার সাথে থাকতে হবে। নিবিড়কে ভুলতে চেষ্টা করো, ওকে ওর স্ত্রীর সাথে সুখে সংসার করতে দাও, আর তুমি নিজের সংসারে মন দাও। আমি করব না আপনার সাথে সংসার, বুঝতে পেরেছেন? আর আমি নিবিড় ভাইয়াকে কখনোই ভুলতে পারবো না। আপনি পারবেন না আমাকে ভোলাতে? অভ্র মেঘলাকে ধরে নেয়। মেঘলা আলতোভাবে জড়িয়ে ধরে, কাম ডাউন মেঘলা, পাগলামি করো না। নিবিড় যদি তোমায় ভুলে লাবণ্যকে নিয়ে সংসার করতে পারে, তাহলে তুমি কেন করতে পারবে না? আমি তো তোমাকে সাহায্য করবো। স্বামীর প্রতিটা দায়িত্ব পালন করাবো, কথা দিচ্ছি। কিছুক্ষণ পর মেঘলার কান্না থেমে যায়। অভ্রর মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হয়তো সত্যিই ও পাগলামি করছে। নিবিড় তো সবটা ভুলে লাবণ্যকে আঁকড়ে ধরেছে, তাহলে ওর তো উচিত নিবিড়কে ভুলে অভ্রকে আঁকড়ে ধরা। অভ্র তো সেই কথাই বলেছে। চমক ভঙ্গে অভ্রের ডাকে অভ্র হাত ইশারায় মেঘলাকে ওর হাতে হাত রাখতে বলে। মেঘলা বাধ্য মেয়ের মতো নিজের হাতটা অভ্রর হাতে দেয়। অভ্র মুচকে এসে মেঘলাকে নিয়ে নিচে নেমে আসে। মেঘলাকে নিচে নামার সাথে সাথে অভ্রর দাদি সালমা বেগম মেঘলাকে ধরে এনে স্টেজের উপর থাকা সিংহাসনে বসিয়ে দেয়। মেঘলার চুবুক উঁচু করে সালমা বেগম মৃদু হাসেন। চাঁদের টুকরো বউ এনেছিস, মুখটা দেখলে সমস্ত ক্লান্তি অনায়াসে কেটে যাবে। তোমার পছন্দ হয়েছে তো দাদি? তুমি এমন সেরা জিনিস এনেছো, আমার পছন্দ না হয় বলতে পারো? সালমা বেগম নিজের দুটো হাতে থাকা কাকন খুলে মেঘলাকে পরিয়ে দেন। আমার নাতি একটা চাঁদ এনেছে। আমি চাই এই চাঁদের আলোয় আমার বাড়ি নাতির জীবনটা আলো রঙিয়ে দিবে। তুই রাঙাবি নাতবো? আমার নাতির জীবনটা আগের মতো রঙহীন করে দিতে পারবি? মেঘলা যেন দোঠেলায় পড়ে গেল। আসলে ওর কী করা উচিত? অভ্র চাইছে ওর জীবনটা সুন্দর করে, এদিকে দাদি চাইছে অভ্রর জীবনটা রঙিন করতে। গাড়ি ড্রাইভ করছে নিবিড়। নিবিড়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে লাবণ্য। লাবণ্য সুন্দরভাবে সাজিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছে নিবিড়। লাবণ্য প্রশ্ন করেই চলছে তারা কোথায় যাচ্ছে, কিন্তু নিবিড় কিছুই বলছে না। মুচকে আসছে, একটু একটু করে গাড়ির স্পিড বাড়িয়ে দিচ্ছে। নিবিড় এমন কাজে লাবণ্য রাগ হয়, তাই গাড়ি
গাল ফুলিয়ে নিবিড়ের থেকে মুখ ঘুরিয়ে বাইরে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে অভ্রের বাড়ির সামনে নেয়। লাবণ্য গাড়ি থেকে নেমে অবাক হয়। ওর মনে প্রশ্নে ঝড় উঠে নিবিড় কেন এখানে নিয়ে আসলো। অভ্রের বাড়িটা তো এত আলোয় সাজানো হয়েছে কেন। নিবিড় হাত থেকে ভিতরে ঢুকছে লাবণ্য। মনের প্রশ্ন ঝড় এখনও আসলো। মনের মধ্যে জড়তা কাটিয়ে বলেই ফেললো, আপনি আমায় এখানে কেন আনলেন নিবিড় সাহেব? অভ্রের বাড়িতে কি কোনো অনুষ্ঠান চলছে? রিসেপশন পার্টি চলছে অভ্রের রিসেপশন মানে অভ্র বিয়ে করছে? কেন, তুমি কীভাবে ভাবলে অভ্র সারা জীবন চিরকুমার রয়ে যাবে? নিবিড় বাঁকা হেসে লাবণ্যকে কথাগুলো বলে। লাবণ্যর কাছে নিবিড়ের বলা কথাগুলো তাচ্ছিল্য মনে হয়। লাবণ্যর বুকের ভিতরটা ছ্যাক করে ওঠে, কাপা গলায় বলে ওঠে, আমি কখনো ভাবিনি কাল অভ্রই এই বাড়িতে ছিলাম, তখনও বুঝতে পারিনি ওর বিয়ে হয়েছে। আজ হঠাৎ রিসেপশন পার্টি, তাই বলেছিলাম। লাবণ্য মনমরা কণ্ঠ শুনে নিবিড় বুঝতে পারে ও পুনরায় নিজের অজান্তে লাবণ্যকে কষ্ট দিয়ে ফেলছে। খেয়াল করলে দেখবে হয়তো লাবণ্যর চোখের নোনা আপনে আগমন। নিবিড় সব কিছু উপেক্ষা করে লাবণ্যকে একটা জায়গায় নিয়ে এসে থেমে যায়। লাবণ্য চারপাশটা দেখছে। হঠাৎ একজনকে দেখে ওর চোখ আটকে যায় বদ্যিবেশে বসে থাকা মেঘলার দিকে। এবার যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছায়। নিবিড় দেখে ছুট্টে এসে জড়িয়ে ধরে। নিবিড় হাসি মুখটা আরও শক্ত করে জড়িয়ে ধরে অভ্রকে। আজ তুই ছিলি বলে আমার জীবনটা সাজাতে পেরেছি, তুই সাহায্য করেছি বলে আমি লাবণ্যকে নিয়ে সংসার করতে পারছি। শালা তুই ছিলি বলে আমার জীবনে আবার কোনো রমণীর আগমন হয়েছে, আমিও সংসার হয়েছে। তবে যাই বল ভাই, তোর এলেম আছে, তা না হলে আমার শালা বানাতে তুই ছাড়লি না। অভ্র আর নিবিড় নিজেদের মধ্যে কথায় মশগুল। লাবণ্য গুটি গুটি পায়ে মেঘলার সামনে গিয়ে দাঁড়ায়। মেঘলা বসা থেকে উঠে দাঁড়ায়। দুজন দুজনের চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেঘলা লাবণ্য চোখে নিজের ব্যর্থতা দেখতে পায়, আর লাবণ্য মেঘলার চোখে নিজের ব্যর্থতা দেখতে পায়, কারণ দুজনের চোখে নিজেদের প্রেমের ব্যর্থতা খুঁজে পায়। বেশ কিছুক্ষণ পর মেঘলা লাবণ্য একসাথে দুজন জড়িয়ে ধরে সশব্দে কেঁদে দেয়। নিবিড় অভ্র ওদের দুজনকে কাঁদতে দেখে হেসে উঠে থেকে, কিন্তু তাদের চোখের কোণে পানি চিকচিক করতে থাকে। সময় বহমান কেটে যায় 1 বছর। লাবণ্য, নিবিড়, মেঘলা, অভ্র প্রত্যেকের জীবন চলতে থাকে। তবুও যেন কোথাও একটা প্রত্যেকের মনের কোণে প্রত্যেকে রয়ে যায়। কিন্তু 4 দম্পতি ভালো থাকে সারা জীবন, আর তারা এভাবেই ভালো থাকুক। সমাপ্ত লাবণ্যের সংসার, দ্বিতীয় এবং শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।